আচ্ছা চলো, তাহলে আমরা স্টার্ট করি। দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, মানে এরকম টাইপেরও অনেক সময় আসে যে ধরো সাম্প্রতিককালে কেউ হয়তো কোনো তারকা হয়তো পরলোক গমন করলেন, কোনো তারকা হয়তো মৃত্যুবরণ করলেন। তো এটার ওপর কিন্তু প্রতিবেদন লিখতে দেয়, আর এরকম মানে এইরকম বিষয়ের ওপর প্রতিবেদন কিন্তু আমি যেহেতু তোমাদের লেখাই নি, তাই জন্য আমি লেখাচ্ছি। আমার মনে হলো যে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম, মানে মিসলেনিয়াস বলো, ক্লার্কশিপ বলো, যেখানে আর কি তুলনামূলক বাংলাটা থাকে। তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলে, তাই আমার মনে হলো যে এখন সম্প্রতি ঠিক না, কিন্তু বেশ কিছুদিন আগে যারা আর কি পরলোক গমন করেছেন তাদের মধ্যে আমার মনে হলো যে এটা ইম্পর্টেন্ট। আর এটা নিয়ে যেহেতু লেখানোর, অবশ্যই ঘটনাটা কিন্তু এখনকার নয়, ঘটনাটা কিন্তু 2022, কিন্তু তবুও আমি এটা দিলাম। তার কারণ হচ্ছে যে পরীক্ষাতে তো আগের দিন কি ঘটলো বা 5 দিন আগে বা 10 দিন আগে কি ঘটলো সে বিষয় নিয়ে দিতে পারবে না, কারণ কোয়েশ্চেন কিন্তু অনেক আগে তৈরি হয়ে যায়। সুতরাং 2022-এ 2023-এর কোনো ঘটনা কিন্তু দিতেই পারে, মানে এটা 2025 বলে শুধুমাত্র 2025-এর কোনো ঘটনা দেবে এরকম কিন্তু নয়। তো দেখো প্রতিবেদনটা ঠিক, মানে প্রতিবেদনের কোয়েশ্চেনটা কি দেখো, সম্প্রতি বাংলা গানের স্বর্ণযুগের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে একজন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মহাপ্রাণ প্রয়াণ ঘটল, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। এবার পরীক্ষায় যখন তোমাদের কোয়েশ্চেন আসছে প্রতিবেদনের, তখন সেক্ষেত্রে তো এরকমভাবেই আসবে যে সম্প্রতি ঘটনাটা ঘটেছে এটা নিয়ে একটা প্রতিবেদন লিখুন বা একটা প্রতিবেদন রচনা করুন। এরকমভাবে কখনো আসে না যে এরকম একটা ঘটনা ঘটে গেছিল সেইটা নিয়ে তাহলে একটা প্রতিবেদন রচনা করুন, এরকমভাবে দেয় না। সবসময় এরকমভাবেই দেয়, মানে প্রেজেন্টে দেয় যে এই ঘটনাটা ঘটেছে, তো এটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করুন। মানে যদি শুধুমাত্র ঘটনার প্রেক্ষিতে কোনো প্রতিবেদন আসে সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা এরকমভাবেই দিয়ে থাকে। তো দেখো আমি এখানে তোমরা এতদিন প্রতিবেদনের ক্লাস করার পর এটা বুঝতেই পারছো যে প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রেই একটা শিরোনাম দিতে হয়, এবং সেই শিরোনামটি কিন্তু 5টি শব্দের মধ্যে রাখতে হয়। এখানে 5টি শব্দই রয়েছে, যদিও সন্ধ্যা প্রদীপ এটা একটা শব্দ বলতে পারো, এবং মাঝখানে একটা ছোট হাইফেন দিয়ে দেবে, কারণ যেহেতু প্রদীপটা সন্ধ্যা প্রদীপ আর কি, মানে সন্ধ্যার উদ্দেশ্যেই আর কি সেই প্রদীপ, এই কারণে সন্ধ্যা প্রদীপ এটাকে কিন্তু একটা শব্দের মধ্যে করে নিতে পারো যদি সন্ধ্যার প্রদীপের মাঝে একটা হাইফেন দিয়ে দাও। যদি হাইফেন না দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি 5টি শব্দের মধ্যে হয়ে যাবে। ওকে, এই হলো গিয়ে শিরোনাম। তোমরা কি শিরোনাম দিতে এটার, তোমরা কিছু সাজেস্ট করবে শিরোনাম? ভালো হয়েছে। হ্যাঁ, বুঝতে পারলাম না, কেউ কিছু বললে বুঝতে পারলাম না। কারোর কি মাথায় কিছুই আসছে না? আচ্ছা ঠিক আছে, তোমাদের
তোমরা তাহলে একটা কাজ করো, তোমরা বাড়িতেই আর কি একটুখানি নিজের মস্তিষ্ককে প্রক্ষালন করো, এবং তারপর যদি কিছু নাম বা শিরোনাম বার করতে পারো বা একটু অন্যরকমভাবে সাজাতে পারো তো চেষ্টা করো বাড়িতে। আচ্ছা, এখানে দিয়েছি নিজস্ব সংবাদদাতা প্লাস কলকাতা, এবং 15ই ফেব্রুয়ারি, ওকে। এবার ধরো আমার মানে আমি যেহেতু এটা এই বিষয়ে ফেব্রুয়ারিটা ফয়কার বয় রফলা হস্যু, এখানে একটু এর জন্য প্রবলেম হয়ে গেছে আর কি, সফটওয়্যারের জন্য। এক সেকেন্ড, ঠিক করে দিচ্ছি। এই যে ফেব্রুয়ারিটা, এক্সামের ডেটটা কি আমরা আমাদের মতো দেবো নাকি যখন এক্সাম হচ্ছে সেই ডেটটা দেবো? বলে দিচ্ছি। এটা কিন্তু হ্যাঁ একটু জুড়ে গেল। হ্যাঁ, কেউ কিছু বললে বুঝতে পারলাম না। হ্যালো, আচ্ছা যেটা বলছিলাম, কতটা ইকো হচ্ছে কেন? পরীক্ষাতে অনেক সময় ডেট মেনশন করে দেয়, সেরকম যদি হয় তাহলে সেই ডেটটা দিও, আর যদি তোমাদের এক্স্যাক্ট ঘটনার ডেট মনে থাকে তাহলে দিও। যদি এক্স্যাক্ট ঘটনার ডেট মনে না থাকে তাহলে কিন্তু কোনো ভুল ডেট দিতে পারবে না। শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ ম্যাম, কিন্তু এক্সাক্ট ডেট না জানলে তখন কি দেবো? বললাম তো, যদি এক্স্যাক্ট ডেটটা না জানো তাহলে কোনো ডেট দিও না। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু ডেট মেনশন থাকে, কোনো ডেট দেওয়ার দরকার নেই। আর যদি পরীক্ষায় থাকে আর কি, যে মানে এরকম ডেটের জায়গায় ক খ গ লিখতে, তাহলে সেক্ষেত্রে ক বা খ কিছু একটা লিখে দিও, যদি পরীক্ষায় উল্লিখিত থাকে এরকম। আর যদি না থাকে তাহলে ডেটটা জাস্ট অ্যাভয়েড করে যেও। ভুল ডেট কিন্তু কোনো রকম ভাবে গ্রাহ্য নয়, যদি সঠিকটা জানো শুধুমাত্র তাহলেই দিও, না হলে কিন্তু কোনো ভুল ডেট কখনোই দিও না, অ্যাভয়েড করে যেতে পারো। যদি ক খ গ এরকম মেনশন থাকে তাহলে সেটা দিয়ে দিও। ম্যাম বলছি যে ওই ডেটটা বলছি, ওই আপনি যে 15ই ফেব্রুয়ারি দিয়েছেন, ওই ডেটটা তো দিতেই পারি আমরা আমরা এক্সামের ডেটটা ওটা তো দিতেই পারি। দেখো, 15ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়েছে, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমরা যখন লিখছি মানে আমাদের প্রতিবেদন তো আমরা আর সেই দিনটা দেবো না, না মানে আমরা মানে প্রশ্নই নেই দেওয়ার। মানে ওখানেও মানে ঠিক ঠিক ডেট দিতে হবে। কোনো প্রতিবেদনের ক্ষেত্রেই কিন্তু সেই প্রতিবেদন মানে সেই যে দিনটা, সেই দিনটা দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই উঠছে না। তার কারণ হচ্ছে যে সেই দিনের কোনো ঘটনা তো সম্ভব নয় না, সেই দিন কি ঘটনা ঘটছে তোমার পক্ষে লেখা ম্যাম সেটা সম্ভব নয়। হ্যাঁ বলছি, আপনি বললেন যে 15ই ফেব্রুয়ারি মানে মারা গিয়েছিল এই ব্যক্তি। হ্যাঁ, এটা 16ই ফেব্রুয়ারি হলে ভালো হতো, যেহেতু আগের দিন মারা গেছে, আর হ্যাঁ, প্রতিবেদন আর একটু পরের দিন বেরোয়। 2022 না কত একটা মারা গেছে বললেন, তাহলে ওই সালটাও তো দেওয়া দরকার। না, সাল দেওয়ার কেননা 15ই ফেব্রুয়ারি লিখলে সাল দেওয়ার তাহলে তো কোনো 2025 মনে হবে। শুধু 15ই ফেব্রুয়ারি দিলে তাহলে মনে হবে এই 2025-এর 15ই ফেব্রুয়ারি। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা বলেছো ঠিকই যে 2025-এর হতে পারে 15ই ফেব্রুয়ারি। দিলে দিতে পারো, কিন্তু দেখো পরীক্ষক তো খুব ভালো করেই জানে যে ঘটনাটা 25-এর নয়।
বুঝতে পেরেছো? সাধারণত তোমার তাহলে এত 3 বছর পরে ঘটনাটা বলছি দেখো, নর্মালি সংবাদপত্রে যে সংবাদ আর কি বেরায় বা প্রকাশ পায়, সেটা যেহেতু সাম্প্রতিককালের ঘটনার ওপরই বেরায়, তাই জন্য সেখানে দেখবে কোনো সাল উল্লিখিত থাকে না, যে 2025, 2022 কি 2023 থাকে না। তো তোমরা সালটা যদি দিতে চাও তো দিতে পারো, ভুল মানে যদি ঠিক জানো, অবশ্যই ভুল কিছু নয়। কারণ যেটা বললাম যে পরীক্ষক এটা জানেন যে ঘটনাটা 2025-এর নয়, সুতরাং তোমরা যদি এখানে ফেব্রুয়ারি দাও, মানে তার মানে যে মৃত্যুর সময় সেটা যদি দাও, মৃত্যু সালটা মানে মৃত্যুর যে ডেটটা, তাহলে এই পরীক্ষক বুঝতেই পারবেন যে এটা মানে 22-এরই আর কি। তো তোমরা যদি জানো তাহলে দিতে পারো মাসটা, ওকে। আর যদি না জানো সেক্ষেত্রে কিন্তু মানে 2022 না 23, মোট কথা তোমরা সঠিক জানলে সেটাই লিখবে। যদি সঠিক জানা না থাকে তাহলে পুরো অ্যাভয়েড করে যেও, পুরো টাইম, পুরো মানে ডেটটাকে, সালটাকে অ্যাভয়েড করে যেও। বুঝে গেছে? হ্যালো ম্যাম, ডেটটা তাহলে 15 ফেব্রুয়ারি দেবো নাকি? না, এটা না 16 ফেব্রুয়ারি দিও, 16 মানে আমি লিখতে গিয়ে একবার 15, একবার 16, মানে অ্যাকচুয়ালি কনফিউজড হয়ে গেছিলাম আর কি। মানে এটা 16 করেও এখানে যখন আমি টাইপ করেছিলাম তখন আর কি 16 দেওয়া হয়নি। 16 কেন দিচ্ছি তার কারণ হচ্ছে যে আগের দিন যে ঘটনাটা আর কি ঘটে, তার পরের দিন যখন আর কি সংবাদপত্র সেটা বেরায়, মানে আগের দিনের ঘটনাটাই তো বেরায়। এবার ওখানে যে ডেটটা থাকে সেই ডেটটা কিন্তু যেই দিন সংবাদপত্র বেরাচ্ছে সেই দিনেরই তো দেওয়া থাকে। মানে আগের দিন ধরো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার উল্লেখ থাকে হচ্ছে মানে মানে যে ঘটনা যেখানে বিবরণ হয়েছে সেখানে থাকে যে এই ঘটনা ঘটেছে এত তারিখে। কিন্তু যখন স্টার্টিং আর কি হয়, মানে নিজস্ব সংবাদদাতা বলে কোন জায়গায় ঘটেছে বলে তারপর যখন যে ডেটটা দেওয়া থাকে সেটা কিন্তু যেই দিনের নিউজ পেপার সেই দিনেরই দেওয়া থাকে। বুঝতে পারছো তো? তোমরা ব্যাপারটা কি জানো তো? হ্যাঁ, যে যেই দিনের নিউজ পেপার সেই দিনের ডেটটা দেওয়া থাকে হচ্ছে মানে জাস্ট যখন স্টার্ট হচ্ছে, এবং তারপর ঘটনাটা যে আগের দিন ঘটেছে, আগের দিন রাতে এই হয়েছে সেই বিষয়ে কিন্তু বিবরণ দেওয়া থাকে। কিন্তু যেটা বললাম যে সেটা সেই বিবরণটা দেওয়া থাকে ঠিকই, কিন্তু যখন যে মানে স্টার্টিং এ যে ডেটটা থাকে এটা কিন্তু মানে যেই দিনের সংবাদপত্র সেই দিনের থাকে। মানে 15 বদলে এটা 16 করে দাও, করে দিচ্ছি আমি। যেহেতু যেই দিন ঘটনাটা ঘটে সেই দিন তো সংবাদপত্রে বেরায় না, সংবাদপত্রে তো আগের দিনের ঘটনা পরের দিন ছাপা হয়। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো নাকি কনফিউজড হয়ে যাচ্ছে বলো? হ্যাঁ ম্যাম, বুঝেছি। শুরু করুন। এবার তোমরা একটুখানি খেয়াল করবে যে ঠিক কিভাবে লিখেছি। মানে এই লেখনীগুলো তোমরা একটু ফলো করবে। তোমাদের তো প্রতিবেদন লিখতে দেওয়া ছিল, কিন্তু তোমরা কি লিখে অন্য কোনো গ্রুপে সেন্ড করেছো? তার কারণ ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের যে গ্রুপটা যেখানে হোমওয়ার্ক সেন্ড করা হয় সেখানে কোনো হোমওয়ার্ক আমি দেখিনি। যাই হোক, 16 ফেব্রুয়ারি দেখো, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যেহেতু তিনি গীতশ্রী যে আর কি গানের যে আর কি পরীক্ষা যেখানে তিনি যেহেতু উত্তীর্ণ হয়েছিলেন, তাই তাকে গীতশ্রী বলা হয়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলা হয়। আচ্ছা দেখো, 27 জানুয়ারি সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত বিশেষজ্ঞ সন্ধ্যা মুখোপাধ্যায় শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হন। যেহেতু তোমরা জানো যে মানে কবে থেকে আর কি মানে সূত্রটা একটু ধরিয়ে দিতে হয়। এই যে মুখবন্ধের যে অংশটা থাকে
একটা প্রতিবেদনে, সেখানে কিন্তু এইটা সূত্রটা ধরিয়ে দেওয়া হয়। সেই কারণে একটু এখানে জাস্ট স্টার্টিংয়ে ধরিয়ে দেওয়া হয়েছে যে 27শে জানুয়ারি তিনি শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। পরে কোভিড-19 পজিটিভ হওয়ায় অ্যাপোলো গ্ল্যানিগালস হাসপাতালে স্থানান্তর করা হয়। দেখো এখানে কোভিড-19 লিখেছি কারণ যেহেতু এটা বাংলা প্রতিবেদন, তাই সেখানে সংখ্যাগুলো কিন্তু বাংলাতেই লিখতে হয়। সংখ্যাগুলো কিন্তু কখনো ইংরেজিতে লিখবে না, সবসময় মাথায় রাখবে যে সংখ্যা, তারিখ যাই লেখো না কেন সব কিন্তু বাংলাতে, সাল সবই কিন্তু বাংলাতে লিখতে হবে। আচ্ছা, এরপর তার স্বাস্থ্যের নানা উন্নতি অবনতির মধ্যে দিয়ে 15ই ফেব্রুয়ারি, দেখো তোমরা, আমি আর ঠিক করছি না ফেব্রুয়ারিগুলো, এখানে সফটওয়্যারের প্রবলেমের জন্য একটু মানে স্পেলিংয়ের একটু প্রবলেম হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা একটু ঠিক করে নিও। 15ই ফেব্রুয়ারি ম্যাম বলছি ওটা, ম্যাম বলছি ওই প্রয়াত ওটা গীতশ্রী হবে না গীতশ্রী হবে? গীতশ্রী প্রথম লাইনে। আচ্ছা, ওটা কি আচ্ছা, গীতশ্রী? রফলা হবে তো? হ্যাঁ গীতশ্রী, দেখো এখানে রফলাটা মিস হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি খেয়াল করলাম না। হ্যাঁ এটা রফলা হবে, গীতশ্রী। এই সবই সফটওয়্যারের প্রবলেমের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। গীতশ্রী, ঠিক আছে। দেখো এবার 90 বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু। এই দেখো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সন্ধ্যা 7:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কাছে যদি যেটা বললাম যে এখন সূত্র ধরিয়ে দেয়, মানে পরীক্ষাতে যে প্রতিবেদন আসে সাম্প্রতিককালের কোনো ঘটনা বা তার আগের এরকম কোনো ঘটনা দিলে সেটা সূত্র দিয়ে দেয় যে এই এত এই হয়েছে, মানে পরপর দিয়ে দেয় কয়েকটা সূত্র আর কি। যদি সেই রকম কিছু দেওয়া না থাকে তোমাদের পক্ষে কিন্তু অনেকদিন আগেকার ঘটনা মনে নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে এগুলো সবই তোমরা অ্যাভয়েড করে যাবে, যে কখন কোন সময়ে মৃত্যু হয়েছে কি হয়েছে এগুলোর সঠিক যদি তোমাদের কাছে না থাকে যেটা, তাহলে তোমরা টোটালি এটা অ্যাভয়েড করে যাবে। আচ্ছা দেখো, গান স্যালুটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় কেওড়াতলা শ্মশানে। এই হচ্ছে গিয়ে ছোট্ট মতো একটা মুখবন্ধ, যেখানে শুধু কি থাকে না ঘটনার সূত্রটুকু সেখানে ধরিয়ে দেওয়া হয় যে এই ঘটেছে এই ঘটেছে এইটুখানি ব্যাস। এবার আসছি আমরা ব্যাখ্যা অংশে, যেখানে যথেষ্ট পরিমাণে বিবরণ করার কিন্তু একটা জায়গা থাকে। তো এই হচ্ছে মুখবন্ধটা। এবার আমরা আসছি ব্যাখ্যা অংশে। তোমরা সকলেই জানো, এতদিন ধরে প্রতিবেদনের ক্লাস করে বুঝে গেছো যে স্ট্রাকচারটা, যে ব্যাখ্যা অংশে কি হয় না প্রসঙ্গত উল্লেখ করা যায় যে কোনো একটা তোমাদের যেটা সুবিধের মনে হবে সেটা দিয়ে এবার তোমরা কি করবে, এবার তোমরা স্টার্ট করে দেবে বিবরণীটা, যে কি কি ঘটেছে। তোমরা জানো এই ব্যাখ্যা অংশ যেটা হয় 1931 সালের 4 অক্টোবর কলকাতা ঢাকুরিয়াতে এই সঙ্গীত শিল্পীর জন্ম হয়। বা দেখো এমন বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে আলোচনা করতে চলেছ, তাহলে তার জন্মটা একটু বলে দিতে হয়। তোমাদেরকে আমি বলবো যে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন এরকম মোটামুটি 2 বছরের মধ্যে 2-3 বছরের মধ্যে যারা যারা আর কি মানে পরলোক গমন করেছেন তাদের মধ্যে খুবই বিশিষ্ট ইম্পর্টেন্ট তাদের কিন্তু এগুলো একটু দেখে যাবে যে কবে জন্ম হয়েছে বা কোন জায়গায়, অ্যাটলিস্ট কবে কোন সালে জন্ম হয়েছে বলতে না পারলেও কোন জায়গায় তিনি জন্মগ্রহণ করেছেন, কোন অঞ্চলের তিনি বাসিন্দা, এটুখানি একটু উল্লেখ করতে পারলে কিন্তু খুব ভালো। গায়িকার গুরু ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান। যেহেতু সঙ্গীত নিয়ে আলোচনা, তিনি একজন কি বলবো শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, একজন শ্রেষ্ঠ কণ্ঠ আর কি স্বর্ণযুগের, তো সেই কারণে তার যে গুরুকে, যার কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন বা যার কাছে তার আর কি সঙ্গীতের হাতে খড়ি, তো সেটা একটু উল্লেখ করতে পারলেই ভালো হয়। তো তার গুরু ছিলেন ওস্তাদ বারে গোলাম আলী খান। যদিও তিনি ধ্রুপদী, দেখো এটার কি অবস্থা হয়েছে, ধ্রুপদী শব্দটার কি অবস্থা হয়েছে, এটা ধ্রুপদী স্পেলিংটা এখানে গন্ডগোল হয়ে গেছে, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। এই যে
যেটা বলছিলাম, তিনি কিনা ধ্রুপদী গানে প্রশিক্ষিত, মানে মেনলি ক্লাসিক্যাল আর কি। তার যে আর কি গানের যে ছাদ বা যে গানের যে শ্রেণী, সেটা হচ্ছে কিনা ধ্রুপদী গান। তো তিনি ধ্রুপদী গানে প্রশিক্ষিত, তবে বেশি তিনি গেয়েছেন কিন্তু বাংলা আধুনিক গান। ঠিক আছে, তিনি তার যে শিক্ষা, গানের যে শিক্ষা, সেটা ধ্রুপদী গানে, কিন্তু গেয়েছেন বেশি, কিন্তু তিনি বেশি মানে যেটা বলবো মানে সব থেকে বেশি গান গেয়েছে সেটা হচ্ছে কিনা আধুনিক বাংলা গান, এটাই তিনি বেশি পরিমাণে গেয়েছেন। মুম্বাইতে হিন্দি ছবিতে গান গেয়ে তার কর্মজীবনের কিন্তু শুরু হয়। তাহলে মুম্বাইতে তিনি যান এবং সেখানে হিন্দি ছবির গান দিয়ে তার কিন্তু কর্মজীবন শুরু হয়। তিনি বাঙালি গায়ক হেমন্ত মুখার্জির সাথে অসংখ্য দ্বৈত গান গেয়েছেন। যেহেতু হেমন্ত মুখার্জি তিনিও একজন আর কি শ্রেষ্ঠ শিল্পী, তো তার সাথে যেহেতু গান গেয়েছে তাই সেটা একটু উল্লেখ করলাম। তো তিনি অনেক ডুয়েট গেয়েছেন, তাই তো? কার সাথে গেয়েছেন না হেমন্ত মুখার্জির সাথে, বা হেমন্ত মুখোপাধ্যায় লিখতে পারো, মুখার্জি থেকে হেমন্ত মুখোপাধ্যায় লিখবে। ওকে, এই লাইন এখানটা হেমন্ত মুখোপাধ্যায় লিখবে, মুখার্জি লিখো না, মুখার্জি শব্দটা কানে খুব বাজছে। এটা মুখোপাধ্যায় করো। হেমন্ত মুখোপাধ্যায় করো। ওকে, সাথে অসংখ্য দ্বৈত গান গেয়েছেন। তবে তার সবচেয়ে বড় কাজ হচ্ছে রবীন চট্টোপাধ্যায় ও নচিকেতা ঘোষের সাথে। সন্ধ্যা মুখোপাধ্যায় সেই উন্নত মার্গের শিল্পী যিনি তার কণ্ঠলাবণ্যের যুগ তৈরি করে দিয়ে গিয়েছেন। তাহলে সেই উন্নত মার্গের শিল্পী যিনি কিন্তু কি করেছেন না, তার যে কণ্ঠ, সেই কণ্ঠ লাবণ্যে একটা যুগ তিনি তৈরি করে গিয়েছেন। এবং যেহেতু তিনি একটা যুগ তৈরি করে গিয়েছেন, তাই জন্য তিনি কালজয়ী। ঠিক আছে, আমরা হয়তো তিনি হয়তো সশরীরে বেঁচে নেই, কিন্তু তার মৃত্যুর পরে আজ এই তো সবে জাস্ট 2-3 বছর হয়েছে আমরা তাকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আজ থেকে 10 বছর পরেও কিন্তু বাঙালি তাকে নিয়ে আলোচনা করবে, বাঙালি সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করবে। আর এইভাবেই যারা নিজের মৃত্যুর পরও এরকম বেঁচে থাকে তারাই তো কালজয়ী, না? তো এই হচ্ছে তার একটু মানে তার যে শ্রেষ্ঠত্ব সেই সম্পর্কে একটু আলোচনা করে এবার আসছি তিনি কি কি পুরস্কার পেয়েছেন সে বিষয় নিয়ে। দেখো, 1946 সালে এই যে গীতশ্রী পরীক্ষায় তিনি কিন্তু প্রথম হয়েছিলেন। গীতশ্রী পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন, এই কারণে তাকে কিন্তু গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলা হয়। ওকে, তারপর দেখো সমর দাস, হ্যাঁ এটা দেখো, আচ্ছা এটা কোথায় গেল, হ্যাঁ সমর দাস এবং আচ্ছা এখানে সন্ধ্যা মুখোপাধ্যায়টা বাদ চলে গেছে। সমর দাস এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াসে কলকাতায় গড়ে উঠেছিল স্বাধীন বাংলার বেতার কেন্দ্র, প্রথম বেতার কেন্দ্র, স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র, যেটা কিন্তু কলকাতায় গড়ে উঠেছিল। এবং সমর দাস আর এই সন্ধ্যা মুখোপাধ্যায়, আচ্ছা এখানটাতে একটু গন্ডগোল হয়ে গেছে, দাঁড়াও। এটা বন্দ্যোপাধ্যায় নয়, এটা হচ্ছে সমর দাস এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।
মুখোপাধ্যায়ের প্রয়াসে কলকাতায় গড়ে উঠেছিল স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র। স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র, ওকে, সমর দাস, আর এটা হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। যেটা বলছিলাম, দেখো যে সন্ধ্যা মুখোপাধ্যায় আর হচ্ছে সমর দাস, এদেরই প্রয়াসে কিন্তু কলকাতায় গড়ে উঠেছিল কি না স্বাধীন বাংলার বেতার কেন্দ্র, বা প্রথম বেতার কেন্দ্র লিখতে পারো, স্বাধীন বাংলার প্রথম বেতার কেন্দ্র, যেটা গড়ে উঠেছিল এই সমর দাসের আর এই সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াসে। আচ্ছা, জীবনে তিনি বহু সম্মান পেয়েছেন। কি কি সম্মান পেয়েছেন একটু আমাদের আলোচনা করতে হবে। সেটা হচ্ছে জয় জয়ন্তী এবং নিশিপদ্ম ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। তাহলে তিনি জয় জয়ন্তী এবং নিশিপদ্ম, এই দুটো সিনেমা বা ছবি আর কি, এই দুটো ছবির জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। আর পেয়েছেন কি বঙ্গবিভূষণ, বঙ্গবিভূষণ সম্মান কিন্তু তিনি পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন। আর তার ভূমিকা কোথায় না, বলছে 1971 সালের বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপনের জন্য ঢাকার পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্ট পরিবেশন করেন কালজয়ী সন্ধ্যা মুখোপাধ্যায়। 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি দিনটা কেন বিখ্যাত বলো? দিবস, রাইট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এবং তোমরা জানো যে এই যে 21শে ফেব্রুয়ারি যে ঘটনা বা যে মানে যে সংগ্রাম বলতে পারো, সেটা তো বাংলাদেশেই হয়েছিল, তাই তো? এবং সেখানেই আর কি যে কয়েকজন ছাত্র তারা নিজে মানে আত্মত্যাগ করেছিলেন, এবং তারই যে ফল এই যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তো এটা স্বাধীন যে মানে স্বাধীন যে স্বাধীনতার পর আর কি, মানে স্বাধীন বাংলার মানে স্বাধীন বাংলাদেশে আর কি যে প্রথম আর কি 21শে ফেব্রুয়ারি উদযাপন হয়েছিল। তো সেই উদযাপনে কিন্তু তিনি একটা উন্মুক্ত কনসার্ট হয়েছিল, যেখানে কিন্তু তিনি মানে সেই কনসার্টে তিনি কিন্তু পরিবেশন করেছিলেন। তিনি তার মানে একটা কনসার্ট পরিবেশন করেছিলেন, যেখানে আর কি তিনি গান গেয়েছিলেন। তো এরকম ব্যাপার। তো এইভাবে আর কি এখানেই কিন্তু আমরা শেষ করছি কি না, সেটা হচ্ছে যে তার এই যে ব্যাখ্যা অংশটা কিন্তু আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে বলতে শুরু করলে তো সেই কথার শেষ থাকে না, এবং তার সাথে বাক্যেরও শেষ থাকে না, মানে চলতেই থাকবে। কিন্তু আমরা এত দীর্ঘ চালাতে পারবো না, তার কারণ প্রতিবেদনের ক্ষেত্রে কি আছে না, শব্দ সংখ্যা আছে, সেটা হচ্ছে 200, খুব বেশি হলে 210, তার বেশি কিন্তু নয়। সুতরাং এই যে শব্দ সংখ্যা, এর মধ্যে কিন্তু একটা প্রতিবেদনকে আনতে গেলে আমাদের কিন্তু এইভাবেই লিখতে হবে, এইভাবেই যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেগুলোকে কিন্তু লিখতে হবে, আমরা বেশি কিছু বলতে পারবো না। সংবাদপত্র অনেক কিছুই বেরায় ঠিকই, কিন্তু আমাদের সেই রাইটস নেই যে আমরা এত কিছু বলে যাব। আমাদের একটা সীমা রয়েছে, সেই সীমানার মধ্যে থেকেই বলতে হবে, এবং যার ফলে এইরকমভাবে বলতে হবে। তো তোমাদেরকে বারবার বলছি, এই যে আলোচনাটা হচ্ছে প্রতিবেদনে, তোমরা কিন্তু খেয়াল রাখো যে ঠিক কিভাবে মানে লেখনীটা কিরকম হচ্ছে, বা কিভাবে সাজাচ্ছি, কিভাবে লিখছি, এগুলো কিন্তু তোমাদের ফলো করার বিষয়। কারণ তোমাদের কিন্তু আগামী দিনে লিখতে হবে এবং নিজেকে লিখতে হবে। প্রতিবেদনের ক্ষেত্রে যে কমন আসবে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় না। যদি এসে যায় খুব ভালো কথা, যদি না আসে সেক্ষেত্রে তবে হ্যাঁ এইটুখানি বলতে পারে যে স্ট্রাকচার তোমরা কমন পেয়ে যাবে। যেমন ধরো কোনো একটা দুর্ঘটনা নিয়ে দিতেই পারে, সেক্ষেত্রে ধরো আমি দুর্ঘটনার কিছু একটা তোমাদের লেখালাম, সেখান থেকে তোমরা স্ট্রাকচারটা পেয়ে গেলে শুধু তোমাদের ডেটগুলো একটুখানি চেঞ্জ করতে হবে বা ঘটনাটা একটু পাল্টাতে হবে, জাস্ট এইটুখানি।
তারপর যেটা বললাম যে কোনো শিল্পীর পতন নিয়ে দেয়, শিল্পীর পতন মানে তারকা পতন মানে আর কি পরলোক গমন নিয়ে দেয়। তো সেক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো এটা দিয়ে দেয়, অন্য কিছুও দিতে পারে। তো সেইটারও একটা স্ট্রাকচার তোমরা পেয়ে গেলে। তো এইগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইভাবেই কিন্তু লিখতে হবে। তোমাদেরকে বারবার বলছি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। তোমরা কেন প্রতিবেদনের হোমওয়ার্ক করনি, তোমরা তোমাদের কারোর কাছেই সেই প্রশ্নের কোনো উত্তর আমি পেলাম না। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করো, কারণ লিখতে হবে। নিজে যত লিখবে তত দেখবে খুব ইজি। যতক্ষণ না লিখবে মনে হবে কি কঠিন, কি লিখবো, কিভাবে সাজাবো, কিছু মাথায় ঢুকছে না। কিন্তু লিখতে লিখতে দেখবে এমন হ্যাবিচুয়েট হয়ে যাবে, দেখবে কোনো ব্যাপার না, মানে তখন পরীক্ষা ইজিলি লিখতে পারবে। যদি তোমরা এরকম ঠিক করে থাকো যে এখন যা আলোচনা হচ্ছে হোক, তোমরা একেবারে পরীক্ষার হলে যাবে, গিয়ে সেখানেই তোমাদের কলমটাকে সচল করবে, তাহলে কিন্তু তোমরা ভুল। কারণ পরীক্ষায় গিয়ে তখন দেখবে তোমাদের কলম থেকে একটা শব্দ বেরোতে চাইছে না। সুতরাং বাড়িতে প্র্যাকটিস করো যদি পরীক্ষায় ঠিকঠাক লিখতে চাও। আচ্ছা, এবার আমরা আসছি সমাপ্তি অংশে। সমাপ্তিটা কিভাবে করেছি একটু দেখে নাও। এখানে এই সমাপ্তি অংশটাতে, হ্যাঁ বলো। বলছি ক্লার্কশিপের জন্য কি 200 ওয়ার্ডে লিখতে হবে নাকি কম ওয়ার্ডে? কিসের জন্য? মানে প্রতিবেদন ক্লার্কশিপের জন্য? টোটাল? হ্যাঁ, প্রতিবেদন ক্লার্কশিপের জন্য। না, ক্লার্কশিপের জন্য 200 ওয়ার্ড না, ক্লার্কশিপে অনেকই ছোট। ক্লার্কশিপে কিন্তু 15 নাম্বার থাকে, একদম ছোট, শুধু একটাই অনুচ্ছেদ দিতে পারো বা ছোট ছোট করে একদম ছোট লিখতে হবে। শুধু এইটুকানি ঘটেছে বলে ক্লার্কশিপে, তাও শব্দ সংখ্যা বলে দিচ্ছি আমি, 15 নাম্বারে খুব বেশি হলে 100, মানে 200 শব্দে মানে অনেক বেশি হয়ে যাবে। কারণ 200 ফুসোতে যেও না প্রতিবেদন, কারণ ওখানে যেটা বললাম একদম সংক্ষিপ্ত ভাবে লিখতে হবে। 15 নাম্বার থাকবে, শুধু স্টাফ রিপোর্টার বলে ছোট্ট করে লিখে দেবে। দেখবে অনেক সময় শুধুমাত্র যে এগুলো আলোচনা করছি সেগুলো পড়বে তা নয়, তার সাথে সংবাদপত্রগুলো পড়তে থাকো। এর ফলে তোমরা অনেক বেশি জ্ঞান পাবে যে কি করে লিখতে হবে। দেখবে সংবাদপত্রে ছোট ছোট কতগুলো দেখবে রিপোর্ট থাকে, স্টাফ রিপোর্টার বলে দেখবে ছোট্ট ছোট্ট থাকে, সেরকম ভাবে কিন্তু ক্লার্কশিপে লিখে দেবে। তবে শিরোনাম কিন্তু সব ক্ষেত্রে বাঞ্ছনীয়, সব জায়গায় শিরোনাম দিতেই হবে অবশ্যই। এছাড়া যে স্ট্রাকচারটা সেটা ফলো করবে, কিন্তু যেটা বললাম ছোট করে। এটা হচ্ছে এইখানে যে প্রতিবেদনটা লেখানো আছে সেটা হচ্ছে 40 নাম্বারের জন্য, অর্থাৎ মিসলেনিয়াসে যে প্রতিবেদন আসবে সেটার উপর ফলো করে এখানে 40 নাম্বারে আমি প্রতিবেদনটা লিখেছি। কারণ আমি মনে করি যে ছোট করাটা, তাও ঠিক আছে ছোট করে নাও, মানে করে নেওয়া যায় বাদবুদ দিয়ে, কিন্তু কোনো প্রতিবেদনকে বড় করাটাই হচ্ছে বেশি সমস্যা আর কি। তাই জন্য আমি বড় করেই লেখাই, কারণ আমি মনে করি যে তোমরা ছোট করে নিতে পারবে। আচ্ছা, এবার দেখো যে এই সমাপ্তি অংশটা, এই সমাপ্তি অংশে তোমরা জানো যে এখানটাতে কি করতে হয় না। সমাপ্তি অংশে তোমাদের নিজেদের একটু বক্তব্য এখানে রাখবে যে তোমরা এই ঘটনাটাকে কিভাবে দেখছো, বা তোমরা যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলে সেটা কি তোমরা কোন প্রেক্ষিতে বিচার করছো, সেই নিজের একটু মানে নিজের যে আর কি প্রেক্ষিত সেটা এখানে একটু তুলে ধরতে হয়, কোনো কাউকে আঘাত না করে। তো সেটা একটুখানি দেখে নাও কিভাবে এখানে সমাপ্তি অংশটা শেষ করলাম। বিশিষ্ট সঙ্গীত শিল্পীর শেষ যাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টরা। দেখো এগুলো তোমাদের মাথায় থাকবে, যে তোমাদের পুরো ঘটনাটা ডিটেলসে না মনে থাকুক, তোমাদের কি ঘটেছে সেটা অল্প অল্প করে তো মাথায় থাকবে। তো এবার বিশিষ্ট মধ্যে সেখানে অনেকে পড়ে, এতজনকে লেখার তো কোনো প্রয়োজন নেই, শুধু বিশিষ্টরা বলে লিখে দিলে। আচ্ছা, গায়িকা হিসেবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রতিভা ভারতীয় সঙ্গীত জগতে অতুলনীয়, এরকম ভাবে তোমরা দেবে কারোর সম্পর্কে যখন লিখছো। এটা হচ্ছে তোমাদের নিজেদের মতবাদ, তোমরা নিজেরা কিভাবে তাকে দেখছো সেইটাকে কিন্তু লিখছো এই জায়গাটাতে। তা সত্ত্বেও তিনি জাতীয় ক্ষেত্রে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি কোন সম্মান পাননি, তিনি কিন্তু ভারতরত্ন পাননি। তিনি বঙ্গবিভূষণ পেয়েছেন, কিন্তু পদ্মবিভূষণ বা ভারতরত্ন কিন্তু তিনি পাননি। অথচ তিনি যেই আর কি তার যে প্রতিভার যে শিখর সেটা এত উচ্চ, তা সত্ত্বেও কিন্তু তিনি সেই সম্মান পাননি, যে সম্মান তার অনেকদিন আগে পাওয়া উচিত ছিল। তো তিনি ভারতরত্ন বা
পদ্মবিভূষণ কিন্তু পাননি। এই জন্য এরকমভাবে এখানটাতে লিখেছি যে বহু দশক আগে যাকে ভারতরত্নে সম্মানিত করা উচিত ছিল, জীবনের অন্তিম প্রান্তে প্রাপ্ত পদ্মশ্রী তিনি প্রত্যাখ্যান করেন, যা তার অনন্য আত্মসম্মানের পরিচায়ক। তিনি জীবনের শেষ প্রান্তে গিয়ে কি পেয়েছেন? পদ্মশ্রী পেয়েছেন। অথচ অনেকদিন আগে কিন্তু তার মতন শিল্পীকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল, যেটা কিন্তু তিনি পাননি। তাই জীবনের শেষ প্রান্তে গিয়ে তিনি যখন পদ্মশ্রী পেলেন, সেটাকে কিন্তু তিনি কি করেছেন না প্রত্যাখ্যান করেছেন। তিনি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। দেখো, 90 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তিনি কবে থেকে সঙ্গীত চর্চা করছেন, তিনি তার গোটা জীবন ধরেই সঙ্গীত চর্চা করেছেন, মানে এত বছর ধরে তিনি এই আর কি সঙ্গীত চর্চায় রয়েছেন এবং তার সাথে তিনি এমন মহান একজন শিল্পী। তো কবেই তাকে কিন্তু ভারতরত্ন দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তিনি পাননি। হ্যালো এবং জীবন, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, বলছি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ বলো। যে এখানে ভারতরত্নের কথাটা কি বললেন না, যে এটা তো তাহলে আমার ওপিনিয়ন হয়ে গেল, তাই না? মানে ওপিনিয়ন হ্যাঁ আমি নিশ্চয়ই, দিচ্ছি আমি যে তো ভারতরত্ন বললাম দেওয়া যে উচিত এই ছিল। যে না না আমি তো বলেই দিলাম যে এই যে সমাপ্তি অংশটা থাকবে, ওখানে তোমার ওপিনিয়নই থাকবে। তুমি কি বলতে চাইছো, তোমার কি বক্তব্য, সেটাই এখানে লিখতে হবে সমাপ্তি অংশে। সেটা তো আমি আগেই আলোচনার আগেই বলে দিলাম। বুঝে গেছে? ওকে, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে সমাপ্তি অংশে এবার এইভাবে মানে যেটা বলতে, সরি আমার মানে আলোচনা এটা একটু তাল হারিয়ে গেল। কি বলছিলাম বেশ, হ্যাঁ তিনি অনেক মানে তিনি এতদিন ধরে চর্চা করে এমন মহান শিল্পী হয়ে কবেই তার ভারতরত্ন বা পদ্মবিভূষণ পাওয়া উচিত ছিল, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে তার 90 বছর বয়স হয়ে গেছিল তোমরা জানো, যখন তিনি মারা গেছেন। তো ওই সময় এসে কি সত্যিই কি কেউ কি কোনো মানে এই অপেক্ষায় থাকে যে কবে তিনি কিছু মানে অ্যাওয়ার্ড পাবেন বা কবে তিনি কোনো আর কি প্রাইজ বা কোনো সম্মান পাবেন, এইগুলোর কি ইচ্ছা আর থাকে কারোর মনে? তো যাই হোক, এই কারণে তিনি বলতে পারো কিছুটা আত্মভিমানেই এই পদ্মশ্রীকে প্রত্যাখ্যান করেছেন। এবং লাস্ট লাইনটা এইভাবেই লিখেছি যে তার যে মানে তিনি শুধুমাত্র যে উচ্চ মানের সঙ্গীত শিল্পী ছিলেন তা নয়, তার সাথে তার যে আত্মসম্মান বোধ ছিল সেটাও ছিল উচ্চ মানের, কারণ তিনি এই পদ্মশ্রীকে প্রত্যাখ্যান করেছিলেন। এইখানেই কিন্তু এই প্রতিবেদনটা শেষ হলো। তোমাদেরকে বারবার বলছি কিভাবে লিখছি, তোমরা কিন্তু প্রত্যেকটা পড়তে পড়তে প্রত্যেকটা লাইনকে কিন্তু তোমরা খেয়াল করো, কারণ এইভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এবং বারবার বলছি তোমরা কিন্তু প্র্যাকটিস করো বাড়িতে। প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় গিয়ে লেখা সম্ভব নয়, কোনো পরীক্ষাতেই লিখতে পারবে না কিন্তু। আচ্ছা, এবার একটু বাগধারা আর প্রবাদ প্রবচনে আসছি। আগের ক্লাস থেকে আমরা লাস্ট ক্লাসে আমরা বাগধারা প্রবাদ প্রবচন আলোচনা করেছিলাম কয়েকটা, আজকে আবার কয়েকটা আলোচনা করছি। প্রথম যেটা রয়েছে ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ কিনা সামান্য জ্ঞানের বড়াই। আমরা কথায় কথায় এইসব বাগধারা প্রবাদ প্রবচন যদিও এখন অনেকটা মানে কমে গেছে, আগেকার যারা মানে আগেকার মানুষরা কিন্তু কথায় কথায় এইসব মানে প্রবাদ প্রবচন বাগধারা আর কি বলতেন কথায় কথায়। তো অল্প বিদ্যা ভয়ঙ্করী হচ্ছে সামান্য জ্ঞানের বড়াই। এখান থেকে কি কোয়েশ্চেন আসবে আমি বলে দিয়েছিলাম যে মিসসেলিনিয়াসে যে নির্মিতি অংশটা থাকে, সেই নির্মিতি অংশের যে 30 নাম্বারের নির্মিতি অংশ থাকে, তার মধ্যে 10 নাম্বারের থাকবে বাগধারা ও প্রবাদ প্রবচন। কোয়েশ্চেন কিভাবে আসবে আগের দিনের মানে লাস্ট ক্লাসে আমি ভালো করে সেটা দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে না যেখানে দিয়ে দেওয়া হবে যে মানে এইগুলোর উল্লেখ থাকে, মানে বাগধারা বা প্রবাদ প্রবচন কতগুলো তুলে দেবে এবং বলবে কতগুলো মানে 5খানা দেওয়া হবে, প্রত্যেকটাতে কিন্তু 2 নাম্বার করে থাকবে, টোটাল 10 নাম্বার থাকবে। তো ওগুলোকে কি করতে হবে না অর্থটা লিখে এবার বলবে যে বাক্য রচনা করো, প্রবাদ প্রবচন ও বাগধারা দিয়ে বাক্য রচনা করুন।
নিম্নে উল্লেখিত প্রবাদ, প্রবচন ও বাগধারা দিয়ে বাক্য রচনা করুন। এরকম ভাবে পরীক্ষায় আসবে এবং 2 নাম্বার করে থাকবে। এই বাক্য রচনাগুলো আমি এগুলো নিজে বাক্য রচনা করেছি। আমি তোমাদেরকে বলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা অন্যরকম বাক্য রচনা করো, ঠিক আছে? আমি যে বাক্য রচনা করেছি তোমরা তার পরীক্ষা সেটা লিখতে যাবে না, কারণ তোমরা কিন্তু কেউই কিন্তু ক্লাস 9, 10 বা 7, 8 এর স্টুডেন্ট নও যে তোমরা টিচার যেটা লিখে দিল সেটা কপি করে লিখে নিলে, যেমন বাচ্চারা করে থাকে। তো তোমাদেরকে নিজেকে বাক্য রচনা করতে হবে, এবং তাই বলছি বারবার বাড়িতে প্র্যাকটিস করো বাক্য রচনাগুলো করা। দেখো আমি এখানে কি বাক্য রচনা করেছি, দেখো মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ে ভালো ফল করায় মেয়েটির আচরণ হয়েছে ইতিহাসবিদের মতো, এ যেন অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানে শুধু মাধ্যমিকে আর কি ভালো ফল করেছে বলে, ইতিহাসে ভালো ফল করেছে বলে সে যেন এমন দেখাচ্ছে যেন সে পুরো আর কি ইতিহাসবিদ হয়ে গেছে, মানে বিশেষজ্ঞ হয়ে গেছে, যে সব জানতা। এরকম হয় না, ছোট বয়সে বিশেষ করে হয় যে মানুষ যখন ছোট বয়সে কিছু শিখে নেয় তখন সে নিজেকে খুব সুপিরিয়র ভাবতে শুরু করে, এবং যত ধীরে ধীরে আমাদের বয়স বাড়তে থাকে, আমরা যত ম্যাচিওর হতে থাকি, আমরা মনে করি কি যে আমরা যেটা জানি সেটা কিছুই নয়, কত অগাধ জ্ঞানের সাগর পড়ে আছে, সেগুলোকে জানতে হবে, সেগুলোকে আত্মসাৎ করতে হবে। তাহলে আমাদের জানা হচ্ছে সামান্য, সেই পুকুরের জলও নয়, ডোবার জলের মতন আর কি। এরকম ভাবেই আর কি ট্রিট করতে হবে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডোবার জল, সে তার আমাদের সামনে অনেক বিস্তৃত সমুদ্র আছে, সাগর মহাসাগর আছে। তাহলে এই জ্ঞান আমাদেরকে আর কি অর্জন করতে হবে, আমরা কিছুই জানি না। তো নেক্সট হচ্ছে কি না, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট হচ্ছে অমৃতে অরুচি, অর্থাৎ ভালো জিনিসে অনিচ্ছা। ঠিক আছে, এরকম তো বুড়ি বুড়ি দেখা যায় উদাহরণ, যে ভালো জিনিস স্যুট করে না, বা ভালো জিনিস কি না, ভালো জিনিসের মর্ম বোঝে না, বা থেকেও আর কি নেই, এরকম ব্যাপার। ধনী ব্যক্তির একমাত্র, দেখো একমাত্রটা এবার মাত্র হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। এই যে ধনী ব্যক্তির একমাত্র, আচ্ছা তোমরা সকলে বুঝতে পারছো তো ক্লাসে কি কি হচ্ছে, সব বুঝতে পারছো তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, আর ঠিকঠাক শুনতে পাচ্ছো তো? মানে মাঝে মাঝে আর কি নেটওয়ার্কের সমস্যা হয়, সবাই নির্বাক হয়ে থাকলে আমি একটুখানি প্রশ্ন করে নিই যে সব শোনা টোনা যাচ্ছে কিনা। আবার যেটা বলছিলাম, দেখো তারপর যে একমাত্র ধনী ব্যক্তির একমাত্র সন্তানের অমৃতে অরুচি, সে সন্ন্যাস গ্রহণ করতে চায়। এরকম অনেকেই জানো তোমরা, যে রাজা হয়ে সে তারা সন্ন্যাস গ্রহণের পথে যাচ্ছে। অবশ্য যার কাছে সন্ন্যাস গ্রহণটা অমৃতের সমান, তাদের কাছে হয়তো রাজকার্য বা সেই অর্থ সেটা হয়তো ধুল হতে পারে, পথে ধুল হতেই পারে। অবশ্যই এটা যে যার নিজের আর কি দেখার দৃষ্টি। অকুলে কুল পাওয়া, অর্থাৎ সংকট থেকে উদ্ধার হওয়া, মানে বিপদ থেকে উদ্ধার হওয়া। মণিবাবুর প্রভিডেন্ট ফান্ডে টাকাটা আসাতে তবে না ওর ছেলেমেয়েরা অকুলে কুল পেল। বুঝতে পারছো তো কিভাবে বাক্য রচনা করতে হবে? সম্পূর্ণ নিজেরা কিন্তু বাক্য রচনা করো বাবা, আমার বাক্য রচনা থেকে কিন্তু কোনোভাবেই অনুকরণ করো না। যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু অনুকরণ করো না বাচ্চাদের মতন। আবার নেক্সট হচ্ছে কিনা অন্নচিন্তা চমৎকারা, চমৎকারা কথাটা, হ্যাঁ এখানে আকারটা কিন্তু মিস হয়ে গেল, এমন মিস হয়ে যায় সফটওয়্যারের জন্য, কি বলবো আর। এখানে চমৎকারা, অন্য চিন্তা চমৎকারটা হচ্ছে যে খাদ্যের চিন্তাই হচ্ছে আসল। অন্য চিন্তা যাদের চমৎকারা, তাদের কাছে শিক্ষা সংস্কৃতির ছিটে ফোটাও আশা করা যায় কি? ঠিক আছে, যারা খেতে পারে না, যারা দিনে মানে জাস্ট দুবেলার খাওয়ারই যারা পায় না আর কি, এতটাই
যারা দরিদ্র তাদের কাছে শিক্ষা সংস্কৃতি এগুলো কিন্তু তাদের কাছে আলোচনা করাও আর কি মূর্খামি, কারণ সম্ভব নয়। যাদের মাথায় সারাক্ষণ ভাবছে যে কি করে দুমুঠো খাওয়ার খেতে পারবে, তারা কি করে এইসব শিক্ষা সংস্কৃতি নিয়ে আলোচনা করতে পারে, তো তাই জন্য এটা দিলাম। নেক্সট বলছে কি না, বলছে যে অমাবস্যার চাঁদ, এটা সকলেই জানো অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ দর্শন, তাই তো? কারণ আমরা কি জানি যে অমাবস্যায় চাঁদ কিন্তু সেইভাবে চাঁদ একদমই বিলীন হয়ে যায় না অবশ্যই আকাশ থেকে, কিন্তু তবুও পূর্ণিমার চাঁদ যেভাবে আর কি জলজলে, অমাবস্যার চাঁদ তো সেই জলজলে না, তাই জন্য আর কি দুর্লভ দর্শন। নাটকের মহলা দিতে সবাই আসছে, বাবলুরি এসব কি হয়েছে, বাবলুরি পাত্তা নেই। আর এখানে কি এসব শব্দ কোত্থেকে আসলো, এই যে দেখো এগুলো কিসব শব্দ, এটা কিন্তু কাটা, কিসব শব্দ চলে এসেছে, এগুলো কাটা। বাবলুরি পাত্তা নেই, ও কি অমাবস্যা চাঁদ হয়ে উঠলো। ঠিক দেখো যেরকম ভাবে আমরা কথা বলি সেরকম ভাবেই কিন্তু বাক্য রচনা। ম্যাম ওটা ওই মহলাটা মহড়া হবে মনে হয়। মহড়া, রাইট, এটা মহড়া হবে। জয়সূন্য আর ওই চাচা চাই হয়ে গেছে। ওই দেখি, ও হ্যাঁ তাই তো, দেখো এগুলো আমি খেয়াল করলাম না। এটা হচ্ছে গিয়ে মহড়া আর এটা হচ্ছে গিয়ে চাঁদ, যেগুলো তোমরা দেখেই বুঝতে পারবে, তাও ঠিক করে দিচ্ছি। অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। অতি বিনয় হচ্ছে সন্দেহজনক। অখিলবাবু বাইরে জোচ্চুরি করেন, জোচ্চুরি এখানে চয় চয় মানে এটা কিন্তু যুক্তাক্ষর, চয় চয় যুক্তাক্ষর। জোচ্চুরি করেন, এদিকে সামনে এমন বিনম্র আচরণ, এদিকে মহাজনের সামনে হবে কথাটা, মহাজনের সামনে, মহাজনের সামনে, এক সেকেন্ড দাঁড়াও। মহাজনের সামনে এমন বিনম্র আচরণ যেন অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ। আচ্ছা, এতটা অবধি ছিল আজকের আলোচনা। বা তোমরা বলো, তোমাদের কারোর কিছু প্রশ্ন আছে বা কোথাও বুঝতে কোনো অসুবিধা আছে, বলো। এগুলো হোমওয়ার্ক কেউ যদি কিছু বলো একটুখানি, একটু জোরে বলো, বুঝতে পারছি না। যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে সেগুলো মানে মানে ঠিকঠাক লেখা হচ্ছে না, সেটা লেখা হচ্ছে কিনা সেটা কি করে বোঝা যাবে? মানে গ্রুপে তো অনেকে হোমওয়ার্ক দিচ্ছে, যারা মোটেও লিখতে পারছে না। আচ্ছা, আমি স্টিল বুঝতে পারছি না কে কি বলছে, আমি কিন্তু বুঝতে পারছি না, মানে সে একটুখানি স্পষ্ট ভাবে আর একটু জোরে যদি লাউডলি বলো তাহলে। কেমন টাইপের কোশ্চেন আসবে পরীক্ষায় মিসলিনিয়াসে, এই জায়গা থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে যতদূর আমি বুঝলাম? মানে এই যে এখান থেকে সেই প্রবাদ প্রবচন থেকে না না, আমি এটা জিজ্ঞেস করছে কি? বিভিন্ন রিপোর্টিং হ্যাঁ, প্রতিবেদন থেকে, তো প্রতিবেদন থেকে জিজ্ঞাসা করছো কিরকম প্রশ্ন আসবে? না তা বলছি না, বলছি বিভিন্ন অনেকে লেখা পাঠিয়েছে, তো ওগুলো ঠিকঠাক লেখা হচ্ছে না কিনা সেটা কিভাবে বোঝা গেল আর কি। অনেকে গ্রুপে পাঠাচ্ছে তো লিখে ওইগুলো, মানে লেখাটা ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমি লাস্ট দিন কিন্তু ওই প্রতিবেদন দিয়েছিলাম, কিন্তু কেউ তোমরা প্রতিবেদনের কোনো হোমওয়ার্ক করে সেন্ড করোনি। অ্যাটলিস্ট মিসলেনিয়াস আর ক্লার্কশিপের যে গ্রুপ, সেখানে কিন্তু নট আ সিঙ্গেল ওয়ান, কেউ একজনও প্রতিবেদন লিখে সেন্ড করোনি কিন্তু। কেউ লিখো, কি চেক করবো? হ্যাঁ, তোমরা কেউ তো করোনি। এবার যা মানে সেখান থেকে বুঝতে পারছেন, লিখতে পারছেন, এবার যে অ্যানসারটা কি হবে শেষে, সেই অ্যানসারটা লিখতে পারছো না,
কেন লিখতে পারবে না? আমি তো একটা খুব সহজ প্রতিবেদন দিয়েছিলাম, সেটা হচ্ছে কোনো একটা মনে হয় কি ট্রেন দুর্ঘটনার ওপরে। তো ট্রেন দুর্ঘটনার উদাহরণ তো ভুরি ভুরি পড়ে আছে, তোমরা কোনো ট্রেন দুর্ঘটনা জানো না? প্রিভিয়াস সংবাদপত্র দেখতে পারতে। কোনো একটা ট্রেন দুর্ঘটনা যদি তোমাদের মনে না থাকে, নাই থাকতে পারে, কোনো একটা সংবাদপত্র দেখতে পারতে, সেখান থেকে ঘটনাটা জেনে লিখতে নিজের মতন। কিভাবে লিখতে হবে সেই স্ট্রাকচারটা তো আমি রেডি করেই দিচ্ছি, মানে বলেই দিচ্ছি তোমাদের। আলটিমেটলি কিন্তু নিজেকে লিখতে হবে। তোমরা স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছ, কিভাবে লিখবে বুঝতে পারছো, কিরকম ভাবে লিখতে হবে। এবার লিখতে হবে তোমাদের নিজেকে। এবার কেউ যদি লিখে পাঠায় এবার নাকি সেটা যে কি লিখে দেবো, লিখিয়ে দেবো নাকি বলো? যেটা লেখা লিখে পাঠাচ্ছে কেউ, এবার যেটা লেখা ঠিকঠাক হয়েছে কিনা সেটা মার্ক করে দিলে, এবার যারা মোটেও লিখতে পারছে না সেটা দেখে দেখে আচ্ছা আচ্ছা, মার্ক করে দেবো, আগে সেন্ড করো, মার্ক করে দেবো। সেন্ড করো গ্রুপে, আগে সেন্ড করো, তারপর তো মার্ক করবো। তোমার তো আজকে ক্লাস, মানে যেহেতু শনিবার ক্লাস ছিল, হলো না, আজকে নিচ্ছি। এর আগেই তো হোমওয়ার্কটা সেন্ড করে দেওয়া উচিত ছিল গ্রুপে। যেহেতু তোমরা প্রিভিয়াস হোমওয়ার্ক কেউ করোনি, এই জন্য তো আজকে আমি কোনো হোমওয়ার্ক দিইনি। হোমওয়ার্কের ম্যাম পাওয়ার করবো জন্য এবার। হ্যাঁ ম্যাম, আজকেরটাই করবো, মানে আগের দিনেরটা। আচ্ছা, করে গ্রুপে সেন্ড করবে, আমি ঠিক আছে মার্ক করে দেবো কোথায় কি ভুল হচ্ছে। পড়ো, লিখতে হবে, নিজেদের ভীতি কাটাতে হবে। না লিখে ওরকম মনে হয় কখনো মানে লিখেছো কিনা, হয়তো লিখে থাকতেই পারো, আগে তো লিখেছো ছোটবেলায়, বা কোনো পরীক্ষাতেও হয়তো লিখতে পারো। ম্যাম লিখেছি, দুর্ঘটনাটা, বাস দুর্ঘটনাটা লিখেছিলাম, মানে ট্রেন দুর্ঘটনাটা লেখা হয়নি। ট্রেন দুর্ঘটনা নিয়ে হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম লিখবো লিখবো, হ্যাঁ ম্যাম। আচ্ছা, লিখে আমাকে সেন্ড করে দিও, আমি চেক করে দেবো। মানে আমাকে, মানে ওই গ্রুপে সেন্ড করে দিও, ক্লাসে মিসলিনিয়াসের গ্রুপে সেন্ড করে দিও। যে কোনো তো ট্রেন, আমি তো কোনো মেনশনও করে দিইনি। প্রতিবেদন যেটা আমি আগের দিনে। হ্যাঁ, কি বলছো প্রীতম? বলছি হোমওয়ার্কটা গ্রুপে দেওয়া ছিল? হোমওয়ার্কটা দেওয়া আছে। হ্যাঁ দেওয়া আছে, তো এই দৃশ্যটা স্ক্রিনশট দিয়ে দিয়েছিল গ্রুপে, আমি দেখেছিলাম। অ্যাকচুয়ালি এই 2-3 সপ্তাহ আমি অ্যাকচুয়ালি থাকতে পারিনি একটু প্রবলেমের কারণে, এর জন্য আমি। আচ্ছা ঠিক আছে, থাকতে পারো না, এখন এখন পাঠিয়ে দিও। ঠিক আছে, কি করতে পারোনি সেটা বড় কথা নয়, কি করবে বা করছো সেটাই বড় কথা। ঠিক আছে, চলো তোমরা হোমওয়ার্কটা তাহলে করে কিন্তু অবশ্যই সেন্ড করে দিও। আর যেগুলো লেখাচ্ছে এর আগের হোমওয়ার্কগুলো চেক করে দেননি, মানে আর কি খাতাটা যে কতগুলো পাঠিয়েছিলাম ওগুলো আমি চেক করে দিয়েছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো মানে ফোন নতুন নিয়েছিলাম, এবং আগেকার হোয়াটসঅ্যাপটা এখানে ট্রান্সফার করাতে একদম আগেকার, অনেক আগে যদি কিছু হোমওয়ার্ক দিয়ে থাকো, সেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিল। সেগুলো আমি সেগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো কিন্তু আমি চেক করে দিয়েছিলাম হোমওয়ার্ক। মানে চেক করে দিয়েছিলাম মানে হচ্ছে, আমি কে কত নাম্বার পেতে পারে সেটা কিন্তু আমি বলে দিয়েছিলাম, আর কোন জায়গায় ভুল হয়েছিল সেটা বলে দিয়েছিলাম। অবশ্যই আমি সার্কেল ফার্কেল করে দিইনি, অতটা সময় আমি পাইনি, কিন্তু কোন জায়গায় ভুল হচ্ছে বা কোন জায়গাটা ঠিক করতে হবে প্রত্যেকের নাম ধরে কিন্তু আমি বলে দিয়েছিলাম, যারা হোমওয়ার্ক করে দিয়েছিল, এবং তাদের একটা এভলিউশন আমি করে দিয়েছিলাম যে কত নাম্বার পেতে পারে বা কত নাম্বার পেয়েছে। হোমওয়ার্কের গ্রুপে ওইটা বলে দিলে ভালো হয়, যে মানে যে এইটা হোমওয়ার্ক মোটামুটি ঠিক হয়েছে, মানে যারা লিখতে পারছে না সেটা তো বলতে চাইছো যে এগুলো আমি ক্লাসে বলে দিয়েছিলাম, তুমি বলতে চাইছো যে এগুলো আমি গ্রুপেও বলে দেবো, তাই তো, ক্লাসের সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে মানে বললো যে এটা মোটামুটি ঠিকঠাক লেখা হয়েছে, এবার যারা লিখতে পারছে না তাহলে ওইটা দেখে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর ঠিক আছে, দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারও বলে দিই। আমার গ্রুপে হয়তো দেওয়া হয় না, কিন্তু আমি পিডিএফ এর মধ্যে কিন্তু সব তাকে যেটা পড়তে দিই সেটার অ্যান্সারও দিয়ে দিই। ক্লাসে আমি আলোচনা করিনি, সবসময় তো গ্রুপে আমি, সবসময় তো গ্রুপের মধ্যে আর কি দেখা বা পড়া আমার সময় থাকে না। যাই হোক, আমি তবে চেক করে দেবো, তোমরা করে কিন্তু সেন্ড করে দিও। ওকে, চলো ঠিক আছে, সকলে হ্যাঁ ভালো থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে সকলে। ওকে, চলো এখানেই শেষ করলাম, ধন্যবাদ। আচ্ছা, এই ক্লাসটার ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছিল, যেটা মানডে করা যাবে কিনা? কিছু আলোচনা হয়েছিল?
ওটার সম্বন্ধে এখনো বলিনি। আমি ভেবেছিলাম যে আজকে ক্লাসে স্টুডেন্ট আসবে, এখানে বলে দেবো যে তারা পারবে কিনা। এবার যারা লাইভ ক্লাস করতে পারে হ্যাঁ না তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু যারা লাইভ ক্লাস করতে পারে আজকে তো এটা দেখলাম একটুখানি মানে, তাহলে হ্যাঁ সন্ধ্যার থেকে তো হ্যাঁ বলছি আজকে একটুখানি অনেক কম একটু স্টুডেন্ট আছে। আচ্ছা 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 মানে হ্যাঁ যেহেতু এই টাইমে ক্লাসটা নেওয়া হচ্ছে এই জন্য কি স্টুডেন্ট কম, এটা বলতে চাইছো? হ্যাঁ ম্যাম, গত সন্ধ্যার সময় যে ক্লাসটা হয় সেখানে কিন্তু স্টুডেন্ট বেশি থাকে। আজকে কিন্তু একটু সংখ্যাটা কম আছে। দেখি জিজ্ঞাসা করে আচ্ছা তবুও ওকে ওকে কি বলে ওরা। তবু একবার জিজ্ঞাসা করে নেবে, যদি একদমই না হয় হ্যাঁ ম্যাম, তাহলে কি ক্লাসটা 8টা থেকে কি হতে পারে শনিবার, মানে শনিবার পরে ক্লাস থাকে, এটাই জানতে চাইছি, কারণ আমি যেটা বললাম শনিবার। সমস্যাটা। আচ্ছা ম্যাম, দেখি আমি শনিবারে আমাদের প্রিলিমসের একটা ক্লাস আছে, ওই ক্লাসটা যদি এসে হয় চেঞ্জ হয় তাহলে আমি ওটা দিয়ে দেবো আপনাকে ওই টাইমটা। আচ্ছা, আর এটা একটুখানি দেখলে খুব সুবিধা হয়, মানে মানডেতে যদি একটু হয় আর কি এই হ্যাঁ টাইমটাতে, তাহলে এটাও খুব সুবিধাজনক। জাস্ট একবার আলোচনা করে নিয়ে আমাকে তাহলে জানিয়ে দিও, ওকে? হ্যাঁ, ঠিক আছে চলো ঠিক আছে। এখানে, হ্যাঁ 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 হ্যাঁ। সকলকে বাই। হুম হুম।